দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি চলে আসলাম তোমাদের বাংলা বিষয়ের নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা এবার যারা একাদশ শ্রেণীতে পড়ছো তারা অবশ্যই ভিডিওটি দেখবে। আমি এর আগে তোমাদের প্রথম পাঠ্য যে গল্পটি রয়েছে পুঁইমাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাছা গল্পের একটি ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই প্রথম ভিডিওটি দেখবে। এবং আমি আজকে দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এসেছি, তোমরা অবশ্যই দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আগের ভিডিওতে আলোচনা করেছি, শেষে ছিল যে কালিময় এবং সহায়রীর মধ্যে কথোপকথন। কালিময় সহায়রীকে বলেছিল যে তোমার মেয়ের বয়স 13 বছর। তখন সহায়রী বলে যে আমার মেয়ের বয়স এই শ্রাবণে 13 বছর হবে। তারপর দেখো, আহা 13 আর 16 তফাৎ কিসে শুনি। এই কথাটা 13 আর 16 তফাৎ কিসে শুনি কথাটি কে বলেছিল? কালিময়। 13 আর 16 তফাৎটা কিসের? আর সে 13ই হোক, চাই 16ই হোক, চাই 50ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব, তোমার কাছে। কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি। এই যে কালিময় কি করেছিল? সহায়রীর মেয়ের বিয়ে ঠিক করে দিয়েছিল, আশীর্বাদ হয়ে গিয়েছিল। কিন্তু তখন আশীর্বাদ হয়ে যাওয়ার পরে সহায়রী আবার বিয়েটা ভেঙে দেয়। তাই বলছে সহায়রীকে কালিময় বলছে তোমার মেয়ের বয়স 13 হোক, 16 হোক আর 50 হোক, তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। ও তো একরকম উৎসুগ্ন করা মেয়ে, আশীর্বাদ হওয়া যা, বিয়ে হওয়াও তা, 7 পাকের যা বাকি। এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবেছ না? মানে কালিময় সহায়রীকে বলছে তুমি আমাদের সমাজে বসবাস করে এরকম অনৈতিক কাজ, সমাজ বিরুদ্ধ কাজ করবে আর আমরা চুপ করে থাকবো? আমরা এটা মেনে নেব? সমাজে বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ে বন্দোবস্ত করে ফেলো। পাত্র রাজপুত্র না হলে পাত্র মেলে না। গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। তাহলে এই যে খেন্তির বিয়ে কার সঙ্গে ঠিক করা হয়েছিল? শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। কে ঠিক করে দিয়েছিল? কালিময়। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি আর মানুষ নয়? দিব্যি বাড়ি, বাগান, পুকুর, শুনলাম এবার নাকি কুড়ির জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? এই যে কালিময় সহায়রীকে বোঝাতে চেষ্টা করছে যে আমি শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে ঠিক করে দিয়েছি। সে লেখাপড়া কম করতে পারে, জজ ম্যাজিস্ট্রেট নাও হতে পারে, কিন্তু তার বাবার যে সম্পত্তি আছে, রাজার হালের মতো সম্পত্তি আছে। 2 ভাই মাত্র। ইতিহাসটা হইতেছে এই যে মণিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিময়ই ঠিক করিয়া দেন। তাহলে মজুমদার মহাশয়ের বাড়ি কোথায় ছিল? মণিগায়ে। আর মণিগায়ের মজুমদার মশাইয়ের ছেলের সঙ্গে খেন্তির বিয়েকে ঠিক করে দেয় কালিময়। কেন কালিময় মাথা ব্যথা করিয়া সহায়রীর মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ বলেন যে কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এ গুজব যে শুধু অবান্তর তাহাই নয়, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। এই যে কালিময় হঠাৎ করে কেন সহায়রীর মেয়ের বিয়ে ঠিক করে দিতে গেলেন? অনেকে পাড়ার মধ্যে যে গুজব ছড়িয়েছে কালিময় মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধার নিয়েছেন, সেই টাকা শোধ করতে পারছেন না, তাই কালিময় কী করেছিলেন? তাই কালিময় সহায়রীর মেয়ের সঙ্গে মজুমদার মশাইয়ের ছেলের বিয়ে ঠিক করে দিয়েছিলেন। ইহা 2 পক্ষের রটনা মাত্র। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায়রী টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। এই যে সহায়রী হঠাৎ করে মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার কারণ, আশীর্বাদ হয়ে যাওয়ার পর মেয়ের বিয়ে দিতে না চাওয়ার কারণটা হলো যে পাত্রটির সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেছে, সেই পাত্রটি কি করেছে? কুমোর পাড়ার বধূদের সঙ্গে কি যেন একটা করেছে, তার জন্য তাকে মারধর করা হয়েছে, তাই তিনি শয্যাগত ছিলেন। এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনোভূত না হওয়ায় সহায়রী সে সম্বন্ধ ভাঙিয়া দেন। মানে এরকম একটা খারাপ চরিত্রের পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছে না থাকায়
সহায়রী সেই সম্বন্ধ ভেঙে দেন। দিন 2 পরের কথা। সকালে উঠিয়া সহায়রী উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙ্গা রৌদ্র আসিয়াছে তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। আতপে মানে উত্তাপে। 2 দিন পরে কি দেখা গেল, সহায়রী কি করছেন, তার উঠোনে যে বাতাবি লেবু আছে, বাতাবি লেবুর গাছ রয়েছে, সেই লেবু গাছের ফাঁকা দিয়ে যে রোদটুকু আসছিল সেই রোদে বসে তিনি হুঁকো খাচ্ছিলেন বা তামাক টানছিলেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা। সহায়রী একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতা পুত্রীতে সন্তপনে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছে ইহারা কাহারও ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। সহায়রী 2 দিন পরে দেখা গেল সহায়রী তার মেয়ে খেন্তিকে বলছে একটা শাবল নিয়ে আসতে। এই শাবল নিয়ে মেয়ে আর পিতা আর মেয়ে মিলে বা বাবা মেয়ে মিলে কোথায় যেন যাবে শাবল নিয়ে। তাই সহায়রী কী করছে, বারবার খিড়কি দরজার দিকে দেখছিল। তার মা, সহায়রীর মা নয়, খেন্তির মা বা সহায়রীর স্ত্রী কী করছে, স্ত্রী নদীতে গিয়েছে, পুকুর ঘাটে গিয়েছে, সেখান থেকে ফিরে আসছে কিনা সেটা লক্ষ্য করছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা। তাহলে মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি? দুর্গা। মা বলে দিলে, খুড়িমাকে গিয়ে বল, মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘরগুলো বার করে দিয়ে আসবে। তাহলে এই যে দুর্গা, মুখুজ্জে বাড়ি ছোট খুকি বা ছোট্ট মেয়েটি দুর্গা কেন অন্নপূর্ণা বাড়িতে এসেছিল? অন্নপূর্ণা বাড়িতে আসার কারণ তাদের বাড়ির যে নবান্ন মেখে দেওয়ার জন্য এবং ইতুর ঘরটা সরিয়ে দেওয়ার জন্য তাকে ডেকেছে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাইবার পথে বাঁধারে এক জায়গায় শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন ঘন বন। তাইলে মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাইবার পথে বাঁধারে, মুখুজ্জে বাড়ি যাইবার বাঁধারে কী কী রয়েছে? মুখুজ্জে বাড়ি যাইবার পথে বাঁধারে কিসের বন রয়েছে? শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের বন। শীতের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এ ডাল থেকে ও ডালে যাইতেছিল। তাহলে কি একটা লেজ ঝোলা হলদে পাখি, এ গাছ কোন গাছে? এই যে লেজ ঝোলা হলদে পাখিটা কোন গাছে ছিল? আমড়া গাছে ছিল। দুর্গা আঙ্গুল দিয়া দেখাইয়া বলিল, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। এই যে বনের পাশ দিয়ে যখন যাচ্ছিল কে? অন্নপূর্ণা এবং দুর্গাদের বাড়িতে যাচ্ছিল অন্নপূর্ণা, তখন কি পথের ধারে অন্নপূর্ণা নামের বাচ্চাটি বা খুকিটি, ছোট বাচ্চা মেয়েটি কী করলো? দুর্গা নামের বাচ্চা মেয়েটি অন্নপূর্ণাকে বলল যে, খুড়িমা ওই দেখো একটা পাখি। তখন অন্নপূর্ণা পাখি দেখতে গিয়ে পাখি না দেখে অন্য কিছু দেখল। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকাইয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহার খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। এই যে অন্নপূর্ণা দুর্গা যখন কথা বলছিলেন তখন কি বনের ভিতরে আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছিল এবং আবার যখন তারা চলতে শুরু করলেন, হাঁটতে শুরু করলেন, তখন কি আবার খপ খপ করে আওয়াজ হচ্ছিল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। এই যে এখানে প্রশ্ন হতে পারে, কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল, কোন কাজ? এই যে দুর্গাদের বাড়িতে নবান্ন মেখে দেওয়া। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠোনের রোদে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছেন। তাহলে খেন্তি উঠোনে বসে কি করছিলেন? খোপা খুলছিলেন। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি যে?
কোথায় ছিলি এতক্ষণ? এই যে অন্নপূর্ণা তার মেয়ে খেন্তিকে জিজ্ঞাসা করছে যে এখনো তুই স্নান করতে যাসনি, কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে মা, এক্ষুনি যাব আর আসবো। খেন্তি স্নান করিতে করিতে যাইবার একটুখানি পরেই সহায়রী সদুৎসাহে, মানে উৎসাহের সহিত শতোৎসাহে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন। তাহলে খেন্তি যখন স্নান করতে গেল তখন কি সহায়রী এসে উপস্থিত হলেন। সহায়রী কি নিয়ে আসলেন? 15-16 সের, মানে ধরো 15-16 কেজি ওজনের একটা মেটে আলু। এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফতের দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন, ও পাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ে ধুলো পড়তো। মানে ও পাড়া সহায়রী তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছেন যে তার স্ত্রী তার কাছে জানতে যাবে যে মেটে আলুটা কোথা থেকে নিয়ে আসলেন। তাই সহায়রী কী করলো, আগে ভাগেই বলে দিল যে ও পাড়ার ময়সা চৌকিদার। ময়সা চৌকিদার কি বলছে যে ঠাকুরমশাই, আমাদের এদিকে তো এখন আসা হয় না, আগে আপনার বাবা বেঁচে থাকতে আমাদের গ্রামে পায়ের ধুলো দিতেন। এই যে ময়সা চৌকিদার তাকে মেটে আলুটা দিয়েছে। তা আজকাল তো তোমরা আর আসো না, এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? তাহলে এই যে মেটে আলু, সহায়রী এবং খেন্তি মেটে আলু আনতে কোথায় গিয়েছিল? বরজপোতার বনে। সহায়রী অবাক হইয়া বলিলেন, আমি? না, কখনো না, এই তো আমি। সহায়রীর ভাব দেখিয়া মনে হইতেছে তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। সহায়রী এই কথাটা স্বীকার করে নিচ্ছে না যে সে বরজপোতার বনের থেকে মেটে আলু চুরি করে নিয়ে এসেছে। অন্নপূর্ণা পূর্বের মতন স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে, 1 কাল আছে, মিথ্যা কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে, আর কি, দুর্গার মা ডেকে পাঠিয়েছিল। ও পাড়া যাচ্ছি, শুনলাম বরজপোতার বনের মধ্যে কী সব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি, সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিকক্ষণ দূরে গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই, পরকালও নেই, চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে ওর মাথা খাওয়া হচ্ছে কিসের জন্য? খেন্তি নয়, অন্নপূর্ণা তার স্বামী সহায়রীকে বলছে, তোমার তো ইহকাল পরকাল বলে কিছু নেই, তোমার তো বয়স হয়ে গেছে, তোমার যা খুশি করো, তুমি চুরি করো, ডাকাতি করো, কিন্তু এই যে তোমার চুরি করা ডাকাতি করার কাজে তোমার মেয়েটাকে নেওয়া হচ্ছে কেন? এমনিতে মেয়ে মানুষ, এখনও বিয়ে দেওয়া হয়নি, তার যদি সমাজে যদি একটা দুর্নাম রটিয়ে যায় যে মেয়েটা চুরি করে, তাহলে তো মেয়ের বিয়ে দেওয়া সম্ভব হবে না। তাই সহায়রীকে বলছে, মেয়েকে নিয়ে যাওয়া তোমার উচিত হয়নি। সহায়রীর হাত নাড়িয়া বরজপোতার তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও জোগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বাপর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না। সহায়রী নিজের বরজপোতায় উপস্থিত না থাকাটাকে প্রমাণ করার জন্য হাত তুলে নানা রকম অঙ্গভঙ্গি করলেন, কিন্তু স্ত্রীর চোখের সামনে তার সমস্ত কিছু বিফল হয়ে গেল। 8 ঘন্টা পরে খেন্তি স্নান করিয়া বাড়ি ঢুকিয়া সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাইয়ায় নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। এই যে খেন্তি স্নান করতে গিয়েছিল, খেন্তি স্নান করে আধ ঘন্টা পরে ফিরে আসলো। এসে কি করলো? ফিরে এসে দেখলো যে উঠোনে মেটে আলু দেখতে পেল। এই যে মেটে আলু দেখার পর সে উঠোনের আলনায় তার স্নান করা ভিজে কাপড়গুলো শুকোতে দিচ্ছিল বা মেলিয়ে দিচ্ছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে আয়, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি এবার অন্নপূর্ণা কি করছে? তার স্বামী যখন সত্য কথা বলছে না, মিথ্যা কথা বলছে, চুরি করার বিষয়টা স্বীকার করে নিচ্ছে না, তখন তার মেয়েকে বলছে যে খেন্তি, এই মেটে আলুটা তোমরা দুজনে তুলে এলোনি বরজপোতার বন থেকে? খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার
ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকে চাহিয়া লইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কার কপালে? খেন্তির। এই যে খেন্তির কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দেওয়ার কারণ, তার মা বিষয়টা জানতে পেরেছে, তাদের চুরি করার বিষয়টা জানতে পেরেছে, তাই খেন্তি ভয় পাচ্ছে, ভয়ে খেন্তির কপাল দিয়ে ঘাম ঝরছে। অন্নপূর্ণা কড়া সুরে বললেন, কথা বলছিস নে রে, বলছিস নে যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কি না? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাহিয়া উত্তর দিল, হ্যাঁ। মানে খেন্তি মাকে এতটাই ভয় করত যে সে স্বীকার করে নিল চুরি করার বিষয়টা, যে সে চুরি করেছে এটা মাকে বলল। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙব, তবে ছাড়ব। বরস্পতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে। সমর্থ মেয়ে, বিয়ের যুগী হয়ে গেছে কোন কালে? সেই একগলা বিজন বন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে, যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়। অন্নপূর্ণা মেয়েকে শাসন করছে, মেয়েকে বলছে যে তোমার এই যে জঙ্গলে মেটে আলু চুরি করতে যাওয়া তোমার ঠিক হয়নি, এই জঙ্গলে বাঘ লুকিয়ে থাকে, আর তুমি এত বড় মেয়ে হয়ে কি করে চুরি করতে যাও? তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো, না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত? এ মেয়ে নিয়ে আমি কি করব মা? অন্নপূর্ণা বলছে যে আমরা গরিব মানুষ হতে পারি, তাই বলে কি আমাদের চুরি করা আমাদের উচিত নয়? আমাদের যদি জোটে, নিজে জোগাড় করতে পারি তাহলে খাবো, আর যদি না জোটে তাহলে খাবো না। 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলামাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মামা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙ্গা পাঁচিলের ধারে যে ছোট্ট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কন্টিকারী জঙ্গল হইয়াছিল। তাহলে এই যে পাঁচিলের ধারে খোলা জমিতে কিসের জঙ্গল হয়েছিল? পাথরকুচি ও কন্টিকারী জঙ্গল হয়েছিল। খেন্তি ছোট বনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিয়াছে। আওলাদ বলতে চাষ, তরকারির আওলাদ করতে আয়োজন করিয়াছে এবং ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁই শাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতো ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে। এই যে বাড়ির পাশে প্রাচীরের ধারে যে খোলা জমিটা রয়েছে, যেখানে পাথরকুচি ও কন্টিকারী জঙ্গল রয়েছে, সেখানে খেন্তি কী করেছে? খেন্তি তার বোনকে নিয়ে সেখানে জায়গাটা পরিষ্কার করে একটা পুঁইশাকের গাছ তরকারির জন্য, বাড়ির যে সবজি তরকারি হবে পুঁইশাক, সেই পুঁইশাকের গাছ লাগিয়েছে। গাছটাকে সে কাপড়ের ফালি দিয়ে জড়িয়ে দিয়েছে যাতে ছাগল গরু না খায়। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করিতেছে, দিনের আলোয় এখন বাহির হয় নাই। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোঁতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। তাইলে এই যে এখানে প্রশ্ন হতে পারে, খেন্তি পুঁই ডাঁটা বা পুঁই শাকের চারা গাছ যখন পুঁতেছিল তখন তার মা অন্নপূর্ণা তাকে কি বলেছিল যে পুঁই ডাঁটা বা পুঁই গাছ কখন পুঁততে হয়? বর্ষাকালে। খেন্তি বলল, কেন, আমি রোজ জল ঢালবো? অন্নপূর্ণা বলিলেন, দেখো হয়তো বেঁচে যেতে পারে। আজকাল রাতে খুব শিশির হয়। আজকাল রাতে কি হয়? শিশির হয়। খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায়রী দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার, দোলাই হলো গরম পোশাক, প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে। একটা ভাঙ্গা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল। সহায়রী বলিলেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখো দেখি, এত শীত। তাহলে এই যে খেন্তি কার বাড়ির থেকে গোবর নিয়ে আসলেন? শীতে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি থেকে গোবর নিয়ে আসলেন।
তো পুঁই মাছা গল্পের দ্বিতীয় পর্ব আমি এখানে শেষ করব। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এরপরে তৃতীয় পর্ব নিয়ে আসব। এই যে পুঁই মাছা গল্পে মধ্যে কি দেখা যাচ্ছে, একটা দরিদ্র পরিবার, ব্রাহ্মণ পরিবার, তার 3 মেয়ে রয়েছে এবং স্ত্রী অন্নপূর্ণা আর সহায়নী। এই যে একটা পরিবারকে কেন্দ্র করে সামাজিক বিভিন্ন নিয়ম নীতিগুলো এখানে আসছে, যেমন বাল্যবিবাহ প্রথা, বহুবিবাহ, এই সব কিছু দেখা যাবে এখানে। এবং সমাজে যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা এখানে উঠে আসছে। আর এই গল্পে সহায়রীর দেখা যায় মেয়ের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা, মেয়ের প্রতি মেয়েকে সহায়রী খুব ভালোবাসে। তাহলে আশা করি বুঝতে পারলে। তোমরা অবশ্যই প্রতিটি বিষয়ে প্রতিদিন বা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবে। আমরা প্রতিটি বিষয়ে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি, প্রতিটি বিষয়ে ভিডিও দেওয়া হয়। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।